প্রথমে যে বিষয়টা বলার সেটা হলো এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। সেটা হলো এসআইআরের নামে এনআরসি করার চেষ্টা করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা রটনা খানিকটা, কিন্তু যেটা বলে কথা যে যেটা রটে সেটা কিছুটা বটে। হাতির দেখানোর দাঁত এক, খাওয়ার দাঁত আর এক। অর্থাৎ এই যে এসআইআরের যে দিকটা আমরা নজরে পড়ছে এইটা কিন্তু এনআরসি নয়, কিন্তু এর দ্বারা যে তথ্যগুলো সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে যে এনআরসিতে কাজে লাগানো হবে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এই ভয়টা সাধারণ মানুষের মনে গেঁথে গেছে। কিন্তু আমি যে বিষয়টা বলবো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর যেটা সংক্ষেপে, এইটা মূলত একটা প্রসেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাঝে মাঝে করে থাকেন, যে মৃত ভোটার যারা আছে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া, সংশোধনের যে স্পেশাল ব্যাপারগুলো করে থাকেন আর কি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইটা মূলত যে এই পার্টিকুলার ডকুমেন্টসগুলোই লাগবে, এছাড়া ভোটার কার্ড আধার কার্ড মান্য নয়, এইটা হলো মানুষের কাছে সবচেয়ে বিভ্রান্তিকর। কেননা মানুষ একসময় লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করেছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক, প্যান কার্ডের লিঙ্ক, ব্যাংকের লিঙ্ক করতে করতে মানুষ ঊর্ধ্বশ্বাস হয়ে গেছে। আবার পরবর্তী বলা হয় যে আধার কার্ড কোনো ভ্যালুয়েশনই নেই। এই যে একটা টানাপোড়েন মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এর ফলে মানুষ বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। সুপ্রিম কোর্ট এসআইআর যে বিহারে 65 লক্ষ বাদ গেল এসআইআরের ফলে, ভোটার লিস্টে নাম উঠেনি তাদেরকে নিয়ে অবজারভেশন তিনি বললেন যে আধার কার্ড ম্যান্ডেটরি নয়, কিন্তু আধার কার্ড যাদের আছে তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিজের নাম তুলে দিতে পারবে। এটা কিন্তু লেটেস্ট অবজারভেশন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি যে বিষয়টা আপনি জানতে চাইলেন আমি বলবো সেটা হলো ডকুমেন্টসগুলো কী কী লাগবে এবং সেটা কীভাবে জোগাড় করতে হবে। প্রথমে যে ডকুমেন্টস 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেইগুলোর মধ্যে প্রথমত হলো যে পঞ্চায়েত পৌরসভা আপনি যেখানে বাস করেন সেই এলাকার কর্তৃপক্ষের দ্বারা যে শংসাপত্র, জন্মের শংসাপত্র, এইটা দিতে পারবে। বিদেশ মন্ত্রণালয় থেকে জারি করা যে কোনো পাসপোর্ট যেটাকে বলা হয়, স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট, উচ্চশিক্ষার যে সার্টিফিকেট, সেটা আপনি কাজে লাগাতে পারেন। সরকার কর্তৃক কোনো পেনশন অর্ডার বা পরিচয়পত্র যদি থাকে, কেন্দ্র রাজ্য সরকার চাকরি করছেন, আপনার পরিচয়পত্র আছে, সেটাও দিতে পারেন। জেলা যে ম্যাজিস্ট্রেট কিংবা ওই ধরনের কোনো কর্তৃপক্ষ আপনাকে স্থায়ী বাসিন্দা হিসাবে সার্টিফিকেট দিতে পারেন, সেটা কাজে লাগাতে পারেন। বন দপ্তরের অধীনে কোনো বন দপ্তরের সঙ্গে একটা সনদ হয়েছে, আপনার এগ্রিমেন্ট হয়েছে, সেইটা দিতে পারেন। এনআরসির যে এর আগে যেখানে এনআরসি প্রযোজ্য, সেখানে এনআরসির মতো করে ডকুমেন্টস দিতে হবে, এটা বলা আছে। এছাড়াও জাতিগত যে শংসাপত্র, দেখা হয় কেউ এসটি ওবিসি আন্ডারে পড়ছে, পার্টিকুলার একটা জাতির আন্ডারে পড়ছে, সেখানে সে জাতিগত শংসাপত্র যাকে এসডিওর মাধ্যমে দেওয়া হয়েছে সেটা আপনি সাবমিট করতে পারেন। পরবর্তীকালে আরও যে বিষয়টা বলা হয়েছে যে জমি বরাদ্দ করেছে সরকার আপনার নামে, যেমন পাট্টা আমি যেটা বলে থাকি অ্যাজ ইউজুয়াল ভাষায়, সেই পাট্টার যে দাখিল দলিল আছে সেটা কিন্তু আপনি শো করতে পারেন, একটা ভালো ডকুমেন্টস। এছাড়াও যে 1987 সালে পূর্ববর্তী সময়ে যে রাষ্ট্রায়ত্ত কোনো সংস্থা বা প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেমন ব্যাংক হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এরকম এলআইসি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এরকম অনেক ডকুমেন্টস আছে, এগুলো আপনি সাবমিট করতে পারেন, একটা ভালো দিক। এইবার যে মেন জিনিসটা আছে সেটা হলো এই এসআইআরের 3টে টাইমলাইন ভাগ করা হয়েছে, সময়কাল নির্দিষ্ট করা হয়েছে। একটা হলো 1987 সালের আগের যারা জন্ম, এবং দ্বিতীয় যেটা হলো সেটা 1987 থেকে 2002 পর্যন্ত যারা জন্ম, এবং 3 নম্বর যে ধাপটা টাইমলাইনটা সেট করা হয়েছে সেটা হলো 2002 থেকে আজ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের। এক্ষেত্রে যে তাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু আলাদা একটু ভাগ রয়েছে, সেটা এরও যারা 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্টস দিতে হবে শুধুমাত্র। এই যে 11টা ডকুমেন্টস আমি বললাম, এই 11টা ডকুমেন্টসের মধ্যে নিজের শুধুমাত্র নিজের ডকুমেন্টস দিলে যথেষ্ট। এবং দ্বিতীয় যে 1987 থেকে 2000 সালের যে টার্ম লাইনটা বললাম, এদের মধ্যে বলা হয়েছে যে এই 12টা ডকুমেন্টস হয়ে গেছে। কেন? নিজের ডকুমেন্টসের সঙ্গে যদি থাকে তাহলে ভালো, তো বাবা মার ডকুমেন্টসটাও দিতে হবে তাদেরকে, মাস্ট বলা হয়েছে। বাবা কিংবা মা। এবং 2002-এর যারা পরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে বাবা এবং মা নিজের ডকুমেন্টস এবং বাবা মা উভয়ের ডকুমেন্টসই দিতে হবে, এটা মাস্ট বলা হয়েছে। এবার দেখা গেল যে 1987 সালের আগে আমাদের কতটুকু শিক্ষা ব্যবস্থা ছিল, পরবর্তী সময়ে কতটুকু বেড়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে এক সময়ে
জন্মে নথিবদ্ধ করা এবং মৃত্যু নথিবদ্ধ করা খুবই প্রয়োজনীয় বিষয়, কিন্তু একটা মানুষের সচেতনতার বিষয় থাকে, সেটা কিন্তু সে সময় ছিল না। তাহলে অনেকে দেখা গেলো যে যারা মারা গেছে তাদের মৃত্যু সার্টিফিকেটও হয়নি, যারা জন্মগ্রহণ করেছে তাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেটও করেননি। এটা একটা অবহেলা অসচেতন অবস্থার জন্য হয়েছে। পরবর্তী সময়ে 1987 সালের পরে একটা সরকার খুব সুন্দরভাবে সচেতনতা সৃষ্টি করে এবং বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা চালু করে প্রত্যেকটা পঞ্চায়েতে আন্ডারে বাধ্যতামূলকভাবে। তখন থেকে কিন্তু অনেকে এটা সজাগ হয়ে তারা করিয়েছেন, তাই জন্য তাদের বার্থ সার্টিফিকেট থাকাটা স্বাভাবিক। কিন্তু 1987 সালের আগেই যে সচেতনতা নাই, তাদের থাকাটা অস্বাভাবিক ব্যাপার। 2002-এর পরে যে টার্মটা বললাম আমি, এই টার্মে মানুষ কিন্তু অনেকখানি সচেতন এবং প্রত্যেকে দেখা গেল যে নিজের বাড়িতে হয়তো ছেলে ভূমিষ্ঠ হয় না, সন্তান ভূমিষ্ঠ হয় না, দেখা গেল তাকে কোনো এসডিও হাসপাতাল কিংবা নিজের ব্লক প্রাথমিক হাসপাতালে তারা জন্মগ্রহণ করেছে, তাদের জন্ম সার্টিফিকেট আছে, সে নিয়ে কোনো দ্বিধা নেই, অসুবিধাও নেই। অসুবিধাটা হলো যে যারা ভোটার লিস্টে নাম নেই, দেখা গেলো ভোটার লিস্টে এক জায়গায় নাম আছে, আর এক জায়গায় গিয়ে অন্যজনের হয়ে এপিক নাম্বার আলাদা হয়ে গেছে, ছবি আলাদা হয়ে গেছে, অনেক সময় টাইটেল আলাদা হয়ে গেছে, এই নিয়ে বিভ্রান্তি মানুষের মধ্যে কিন্তু আছে। তাহলে পরিষ্কারভাবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি 2002-এর পরে জন্মগ্রহণ করেন, আপনার ডকুমেন্টস আপনার বাবা মার ডকুমেন্টস দিলেই হবে। এবং 2002 সালে যে এসআইআরটি হয়েছিল, তাতে যদি আপনার বাবা মার নাম থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত সেই নামের তালিকা আপনি সেই আপনার ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে দিবেন, যথেষ্ট। 1987 সালের আগে যা আছে বাবা মা ভোটার লিস্ট, তারা সেটা প্রয়োজনে ইউজ করবেন। এটা হলো মূল ধারণা আর কি এসআইআর নিয়ে। যাই হোক, এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো দরকার নেই। এটা সাধারণ প্রক্রিয়া, আমি আবারও বলছি যে এটা একটা সাধারণ প্রক্রিয়া। এর মাধ্যমে সরকার যদি এনআরসি করতে চায়, তাহলে অনেকেই আছে এমন যাদের টাইটেলে মেলে না, যাদের বাবা মার ডকুমেন্টসে মেলে না, এমন অনেক বিষয় আছে যেটাকে খুব খুঁটিয়ে যদি দেখা যায় অনেকেই বাদ পড়বে। দেখা গেল 10 কোটি মানুষ, কিন্তু ভোটার হয়তো 7 কোটি ভোটারের মধ্যে দেখা গেলো যে আবার 2 কোটি বাদ চলে গেছে। এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সরকার কখনোই এটা চাইবে না যে শুধু সূক্ষ্ম ভুলের জন্য কাউকে এনআরসি করাতে হবে, তার আন্ডারে ফেলতে হবে, এরকম কোনো বিষয় নেই। আশা করছি এটা কখনোই কোনো সরকার করবে না, কারণ একটা হিউজ পরিমাণ যখন নাম আসবে, তখন সরকার বাধ্য হয়ে তাদের ব্যবস্থা করতে বাধ্য থাকবে। এমনটাও তো হতে পারে, দেখা যাচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করেছে 1987 সালের পরে জন্ম সার্টিফিকেট লাগবে। দেখা যাচ্ছে অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই, 1987, 88, 90, 95 সালের দিকে অনেকেই জন্ম সার্টিফিকেট করেনি, আবার কেউ করেছে। এবার যারা করেনি তাদের বাবা কিংবা মায়ের নাম হয়তো ভোটার লিস্টে আছে বা নাও থাকতে পারে 2002 সালে, কিন্তু যাদের জন্ম সার্টিফিকেট নেই 1987 সালের পরে 2002 সালে কিন্তু ভোটার লিস্টের নাম আছে, তাদের ক্ষেত্রে কি জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক? জন্ম সার্টিফিকেট কোনো সময় বাধ্যতামূলক নয়, এইটা হলো একটা ভুল ধারণা। জন্ম সার্টিফিকেট হলো ওই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস, হয় ওটা দিতে হবে, না হলে আরও 10টা ডকুমেন্টস আছে সেগুলোর মধ্যে একটা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। জন্ম সার্টিফিকেট কখনোই ওয়ান অ্যান্ড অনলি ডকুমেন্টস নয়, কিন্তু ডকুমেন্টস শুধু তার 11টার মধ্যে একটা ডকুমেন্টস, সেটা হলো জন্ম সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট যা না আছে সে 10টার মধ্যে যে কোনো একটা দিবে। হ্যাঁ, তার সঙ্গে বা আমার যে ডকুমেন্টস আছে, এসআইআর হয়েছে 2002-এ, সে এসআইআরের কপি মানে সাবমিট করবে, এটাই। এমনটাও হতে পারে যে 2001 সালে কোনো ব্যক্তি মারা গেল, প্রতি বছর ভোটের রিনিউয়াল হয়, বিএলআরও তদারকি করে, দেখা যাচ্ছে 2001 সালে মারা গেল, 2002 সালে কিন্তু সেই ব্যক্তির ভোটার লিস্টে আর নাম নেই, কেটে গেছে। সেই ক্ষেত্রে তার সন্তানদের কি হবে? তারা কি 2000 সালের ভোটার লিস্ট দিলে হবে? সেক্ষেত্রে তার অপশন হলো যে তার মায়ের হয়তো ডকুমেন্টস থাকবে, তার মায়ের 2002-এর এসআইআর নাম আছে, এটা তো অবশ্যই সম্ভব, কারণ বাপ মারা গেলে মাও মারা গেছে, এরকম যদি হয় দুজনেই যদি মারা যায়, হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী ব্যাপার। এরকম যদি হয় তাহলে তার আগের যে এসআইআরগুলো হয়েছে সেইখান থেকে তাকে ডকুমেন্টসটা সাবমিট করতে হবে, এইটা হলো বিষয়। এটা তো বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে কি এটা এখন পর্যন্ত কমপ্লিট করে দিয়েছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন যেদিন
এটা নিয়ে বিবৃতি জারি করেছে, সেদিন থেকে এগুলো লাগু হয়েছে এবং সময়ের কিংবা স্টাফ ম্যানেজমেন্ট কিংবা অনেক যে আইনগত দিক জটিলতা আছে, এর জন্য হয়তো প্রত্যেকটা রাজ্যে এটা লাগু করা এখনো সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব এটা লাগু করবে, সেটা বাংলায় হোক কিংবা অন্য কোনো রাজ্যে, এটা বিষয়। আপনি যে 11টা ডকুমেন্টসের কথা বললেন, জন্ম সার্টিফিকেট, না হয় যারা সরকারি কোনো দপ্তরে চাকরি করে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বা এলআইসির কোনো কাগজপত্র, এইসব নাই, কিংবা যারা বন জঙ্গলে থাকে, বন দপ্তরের শংসাপত্র নাই, সেক্ষেত্রে কিছু কিছু মানুষের হয়তো জমির দলিলটা আছে তার পূর্বপুরুষের বাবা কিংবা দাদুর, কারো হয়তো দলিলও নাই। সেই ক্ষেত্রে কি হবে? দলিলটা দিয়ে কাজ হবে না? যাদের নাই তারা কি করবে? এইটা একটা কঠিন প্রশ্ন, এই কারণে যে যার কোনো ডকুমেন্টসই নেই সে ভারতীয় নাগরিক প্রমাণ হবে বা কী করে? তাকে নিজেকে প্রমাণ করার জন্য সরকার তো দায়বদ্ধ নয়। সরকার কখনোই দায়বদ্ধ নয় যে কেউ কীভাবে নিজেকে নাগরিক হিসাবে প্রমাণ করবে। তাকে সুযোগ ছিল তার যে ডকুমেন্টসগুলো সাবমিট করার, সেটা তার মধ্যে নেই, তার কাছে নেই, এমনও হয় অনেক সময়। কিন্তু দেখা গেল যে তার যদি সেই ডকুমেন্টসগুলো না থাকে, তাহলে তো বললাম যে নিজের ডকুমেন্টসটা এখন তৈরি হয়েছে, তার যে ভোটার কার্ড হয়তো তৈরি হয়েছে, হয়তো এখন আছে তার ভোটার কার্ড, আধার কার্ড, অবশ্যই, তাহলে এখন ভোটার কার্ড আছে, তার মানে এই যে কোনো না কোনোভাবে সে এই টাইম লাইনে জন্ম করেছে, মানে আপনাকে ধরতে হবে। এটা খুব, যারা করেছে তারা কিন্তু বুদ্ধিমান লোক, তারা ভেবে চিন্তেই করেছে। কেননা এই যে 2002-এর যে টাইম লাইন আমি বললাম, এই টাইম লাইনের মধ্যে দেখা গেলো যে শিক্ষার হার বেড়েছে মানুষের মধ্যে, কিছু না কিছু দেখা গেলো যে নর্মাল রেট অফ এডুকেশন এটা বেড়েছে। এই কারণে জন্ম সার্টিফিকেট এসছে, তারপর স্কুল সার্টিফিকেট এসছে, এগুলো ডকুমেন্টস হিসাবে কিন্তু দেখাতে পারে। এবার দেখা হলো যে কারো জন্ম একটা টাইম লাইনে, সেটা হলো 1987-এর আগে, তার মানে তার কাছে অনেক কিছুই নাই। হ্যাঁ, আবার দেখা গেলো যে তার টাইম লাইন সেই সময় জন্মগ্রহণ করার পরও পরবর্তী সময় 2002 বলে নয়, কোনো স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কোনো পর্চাতেই তার নাম নাই। এইরকম যদি একটা ব্যতিক্রমিক কেস হয়, তারা কিন্তু এই এসআইআর মাধ্যমে বাদ পড়বে, এটা মাথায় রাখতে হবে পরিষ্কারভাবে। কারণ তোমার নাগরিকত্ব প্রমাণ কিন্তু সরকারের দায়বদ্ধ নয়, সরকারের দায়িত্বও নয় যে তোমাকে নাগরিক হিসাবে তাকে প্রমাণ করতে হবে। তুমি কিভাবে তোমাকে নাগরিক প্রমাণ করবে সেটা তোমার দায়। কেননা সরকার খুব সুন্দরভাবে বুঝে শুনেই এই এসআইআর সিদ্ধান্তটা নিয়েছে। কেননা দেখা গেল যে যিনি এই দেশের নাগরিক, তার কোনো না কোনো ডকুমেন্টস এর মধ্যে থাকছে। দেখা গেলো সে কোনো সময় দলিলের মালিকানায় পেয়েছে, কোনো সময় সরকারি প্রতিষ্ঠানের পরিচয়পত্র পেয়েছে, কোনো সময় দেখা গেলো নিজের পরিচয়পত্র গঠন করেছে এদেশে, তাহলে তার কাছে কিছু না কিছু থাকবে এই 11টা ডকুমেন্টসের মধ্যে। আর যিনি ব্যতিক্রমী, আমি বলবো না যে শুধু বাংলাদেশিরাই তাদের ডকুমেন্টস নাই, এরকম না। দেখা গেলো যে এই বাংলাদেশিদের মধ্যে আবার এই 99% লোকেরই ডকুমেন্টস কিন্তু ভারতীয় তৈরি করে ফেলেছে। ওরা নিজেদের ডকুমেন্টস তৈরি করে ফেলেছে, ঠিক আছে। হয়তো 1% হয়তো বাদ যাবে যারা নিজের ডকুমেন্টস এখন তৈরি করতে পারেনি, কিন্তু আমি তাদের নিয়ে কথা বলি না। আমি কথা বলতে চাইছি সেটা হলো আমার দেশের যারা প্রকৃত নাগরিক কিন্তু ডকুমেন্টস নেই, এমন হওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার। আর যদি হয় তাহলে আমি বলবো সে এই এসআইআর মাধ্যমে তাকে বাদ সে যাবে। আমরা তো এমনটা দেখি যে অনেক আদিবাসী সম্প্রদায় আছে, তাদের তো কোনো সেই রকম কাগজপত্র নেই, এখন হয়তো তারা সচেতন হয়েছে, করছে, সেই ক্ষেত্রে তো এই প্রভাবটা অনেকের ওপর পড়তে পারে। অবশ্য আমি সেই ব্যতিক্রমের কথাই বললাম আপনাকে, যে তারা এই এসআইআর মাধ্যমে খুব দুবিধার মধ্যে পড়বে, অসুবিধার মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক। আপনার নাম এবং পরিচয়? আমি অ্যাডভোকেট শাহজাহান আলী, লালবাগ। থ্যাংক ইউ।